জয় বাংলা শব্দটি মুখ ফসকে অস্ফুট উচ্চারিত হতেই জিভ কাটে কমল। এই ১-১.৫ মাসে কথাটি কতবার শোনা এবং বলা যে হয়েছে, কমল এ মুহূর্তে তা ভাবতে গিয়েও শিউরে ওঠে। তারপর মনে পড়ে ২৭শে মার্চের কথা। কমল সন্ধ্যার কিছু পর শহরের আলিপুর মোড় পেরিয়ে খানের চা থেকে চা কিনে রাস্তায় নামছিল। দেখল কজন মানুষ বারেক মিয়ার হোটেলের দিকে ছুটছে। গতকাল না আজ কোনো এক বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে। কমল এগিয়ে যায় কিছু দূর। জটলা পাকানো কিছু মানুষের ভিড় ঠেলে কথাবার্তা শোনার চেষ্টা করে। একজন বর্ষিয়ান ভদ্রলোক বলছেন, সোভানরা গেছিল পূর্ব খাবাসপুরের মন্টুদের বাড়িতে। ওদের রেডিওতে নাকি ধরা পড়েছে ঘোষণাটি। আর একজন বলছেন, ঘোষণাটি নাকি কোনো এক সামরিক কর্মকর্তার। অন্য একজন বলছেন, এ মুহূর্তে সামরিক বিভাগের কর্মকর্তার ডাকে কতটুকু সাড়া পাওয়া যাবে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথাটা শেষ না হতেই একটি মিছিলের দিকে সবার দৃষ্টি ঘোরে, জটলা ভেঙে যায়। মিছিল এগিয়ে যায় সিনেমা হলের দিকে। আবার জটলা বাঁধে অন্য একজন লোককে ঘিরে। লোকটি বলছে, স্বাধীনতার ঘোষণাটি বঙ্গবন্ধুর পক্ষে করা হয়েছে। ২৬ তারিখ ভোর রাতেও শহরে এরকম একটি মাইকিং শোনা গেছে। একথায় উপস্থিত লোকজনের মধ্যে স্বস্তির ভাব ফিরে আসে। কমল এগিয়ে যায় মিছিলের দিকে। এবার মিনির মুখটা ভেসে ওঠে সন্ধ্যা তারার মতো। প্রতিদিন অন্তত একবার যাকে না দেখলে কমলের জীবনটাই বৃথা মনে হতো, সেই মিনিকে কতদিন যে এভাবে না দেখে থাকতে হবে কে জানে। এ মুহূর্তে এ ধরনের চিন্তা বহুদিনের বিস্তৃত ঘটনার মতোই মনে হয়। গত রাতের ঘটনাও আজকের কেন জানি বহু পুরানো। এমনকি আজ সকাল থেকে যা যা দেখল তাও এ মুহূর্তে অনেক দিনের ধারাবাহিক ঘটনার মতো মনের মাঝে উদয় হতে লাগলো। এমন ভাবের ঘোরে কমলের ক্লান্ত দেহটা কখন যে নিদ্রার কোলে ঠাঁই নেয় ও জানে না। যখন ঘুম ভাঙল তখন ভোর। ওর পাশে মা, ঘরের ভেতর হারিকেনের মৃদু আলো। উঠোন থেকে ভেসে আসে হাম ছাড়ার শব্দ, সাথে টুকটাক কথার আওয়াজ, তবে আগের মতো রমরমা নয়। গাছের ডালে বাদুর কিচিরমিচির শব্দ তোলে, শকুন ডানা ঝাপটায়, ডোবায় ডাহুক ডাকে, পাতি শিয়ালের খ্যাক খ্যাক শব্দ শোনা যায়। দূরের কোনো বাড়ি থেকে কুকুরের লম্বা লম্বা ডাক ভেসে আসে। পেঁচা ডাকে, ভূত ভূত ভুতুম ভুতুম কুক। পাখি ডাকে অলক্ষণে ডাক, উফ উফ। কমলের মনে ভয়ের উদ্রেক হয়। গ্রামের চেনা রাত এতক্ষণে ওর মনে ধরা দেয়। কমলের জীবনে যদিও ভয় বলতে কিছু নেই, তবে গ্রামের বাড়ির গভীর রাতের অবস্থা আর রাতের সব মিছিল থেকে ভেসে আসা হরি বল বলো হরি, হরি বল বলো হরি, হরি বল শব্দ, এ দুটোই কমলের উদ্দীপনার অন্তরায়। এমন অবস্থার মধ্যে ছটফট করতে করতে ভোর হলো। ভোরের পাখিরা কিচিমিচি শব্দ তুলে ঘুম থেকে জাগায়। আস্তে আস্তে রাতের ভয়ানক আবহর পরিবর্তে ফিরে আসে ভাবের কমনীয়তা। টুই পাখির মিষ্টি ডাকে প্রাণবন্ত হয়ে ওঠে সকাল। টিটুই টিটিটুই, ও টিটুই টিটুই টিটুই। কমল বিছানা ছাড়ে, পায়ে পায়ে উঠোন পেরিয়ে জেলা বোর্ডের রাস্তায় দাঁড়ায়। এদিক ওদিক তাকায়। পূবের আকাশ আবির রঙে রাঙানো, এখনো সূর্য দেখা যাচ্ছে না। কিছুটা দূর থেকে কজনের কথোপকথন ভেসে আসে। কমল সেদিকে এগোয়। ওদের কাছে এসে যে কথাগুলো ওর কানে এলো তার জন্য কখনোই প্রস্তুত ছিল না কমল। শ্রীঅঙ্গনের কজন সাধুকে নাকি গত সন্ধ্যায় মিলিটারিরা মেরে ফেলেছে। কমল আঁতকে ওঠে। বিষ্ণুর খবর জানবার জন্য মনটা ব্যাকুল হয়, কিন্তু একটা দ্বিধা কাজ করে। না জানি ওকে যদি মেরে ফেলে।
মনে পড়ে চিরবন্ধুর কথা। কমলের চেয়ে ৯-১০ বছরের বড়, ওর সাথেই প্রাইভেট দিয়ে কলেজে পড়ছে। পরীক্ষার কারণে ওদের পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা বেড়েছে। আহা, চিরবন্ধুর যদি কিছু হয়। বেশিক্ষণ ভাবতে হলো না ওর। লোকজনের কথাবার্তা থেকে জানা গেল গতরাতে অমরবন্ধু ব্রহ্মচারী আর বিষ্ণু নামে একটি ছেলে গ্রামে আশ্রয় নিয়েছিল। ভোর না হতেই তারা চণ্ডীপুরের দিকে ছুটেছে। কমল বিষ্ণুর খবর জেনে আশ্বস্ত হলেও চিরবন্ধু ব্রহ্মচারী সহ অন্য সাধুদের সম্বন্ধে ওর সংশয় রয়েই গেল। রাস্তায় লোক সমাগম বাড়তে লাগলো দিনের আলো। নানা ধরনের প্রবাদ, রূপকথা, উপমা, লোকগল্প গুজবের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটে সময়। কেউ কেউ মন গড়া উক্তি দিয়ে স্বাধীনতার পিণ্ডি দেয়, নিকুচি করে। সমূহ বিপদের জন্য ছাত্র সমাজকে দায়ী করে। অশিক্ষিত বর্বর মানুষ পরিত্রাণ কামনা করে। কেউ কেউ ঠাট্টা ছলে বলে, শেখ কইছে না আমাকে ভাতে মারবো, পানিতে মারবো। হওয়ার দেখছো কি, আমাকে ভাতে পানিতেই মারবি। এভাবেই কেটে যায় সমস্ত দিন। সন্ধ্যার দিকে শহরের খবর আসে, কাল শান্তি মিছিল হবে। যারা দুষ্কৃতিকারীদের পক্ষে নয় তারা যেন মিছিলে আসে। যদি গ্রাম বাঁচাতে হয় মিছিলে বেশি লোক দেখাতে হবে। মাথায় থাকবে টুপি, হাতে 4 তারা পতাকা। এ খবরে খুশি হয় সকলেই। কমলরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। আয়োজন চলে আগামী দিনের মিছিলের। মিছিল শেষে ধোপদুরস্ত পোশাকে হর্ষ উৎফুল্ল লোকজন ঘরে ফিরল। কেউ কেউ লুটের মাল নিয়ে চক কোনাকুনি ফিরছে বলেও শোনা গেল। কারো মাথায় দেখা গেল শ্রীঅঙ্গনের বড় বড় লোহার কড়াই। কমল বাবার সাথে এগিয়ে গেল তাদের উদ্দেশ্যে। শহরে ফেরার ব্যাকুল আগ্রহে তাদের সাথে কথা বলল, কিন্তু না, আশানুরূপ সাড়া মিলল না। একদিনের মিছিলে বাবার বন্ধুদের 2-1 বাদে সবাই প্রভু হয়ে গেল। বাবার বন্ধু চান্দুইল্লা গোপনে অনেক কথা বলে শেষে বললেন, আজ জুম্মার নামাজ আছে, ঈদের জামাতের মতো। ওসি কাকা বলল, কালীপদ, শহরের জীবনযাপনের তালিমটা এখন থেকে ভুইল্লা যাও। গ্রামের ভাষায় কথাবার্তা কওয়া আবার সবাই চালু করো, আমাকে সাথে মিশা যাও। গ্রামে আশ্রয় নেওয়া মানুষ দ্বিধাবিভক্ত হয়ে পড়ল শহরের খবর শুনে। বাবা, চান্দুইল্লা কাকা, ওসি কাকা, কমল নির্জীব হয়ে পড়ে। মুসলমান শহরে পরিবারের পুরুষরা অনেকেই নিরাপদে শহরে ঢুকে গেছে ইতিমধ্যেই। অন্যরা শহরে যাবার পথ খুঁজছে। ভাষা ভাষা আওয়ামী লীগ সমর্থকরা নিকটস্থ আত্মীয় স্বজনদের খোঁজ নিচ্ছেন, যারা কোনো না কোনোভাবে পিস কমিটির সদস্যদের সাথে সম্পৃক্ত। হিন্দু এবং দাগি আওয়ামী লীগারদের শহরে ফেরার কোনো পথ আপাতত নেই। মেয়েদের ব্যাপারটাও অনুরূপ। কম বয়সী মহিলা এবং উঠতি বয়সী মেয়েদের শহরের বাড়িতে নেবার কথা কেউ ভাবছে না। হিন্দু পরিবারগুলো আরও ভেতরে আশ্রয়ের চিন্তাভাবনা করছে। গ্রামের কেউ কেউ আজ রাতের মধ্যেই তাদের অন্যত্র চলে যেতে বলেছে, কারণ তাদের জন্য এ গ্রামের বিপদ আসতে পারে। কেউ কেউ তাদের সোনাদানা, নগদ অর্থ, উঠতি মেয়েদের উপর সজাগ দৃষ্টি রাখছে। আবার কেউ কেউ ভাবছে অন্যরকম। বলছে, আহারে, কি সব মানুষ এ গ্রামে আইছে। বিপদ না হইলে লাখ টাকা খরচ কইরা তো আমরা তাগো এই গ্রামে আনবার পারতাম না। কজন মারোয়ারি পরিবারের ঝি বউদের কথা উল্লেখ করে কেউ কেউ আবেগাপ্লুত হয়ে যায়। বলে, কাইয়া গো বউগুলানের পাও ফুইল্লা কলা গাছ। তারা কি কোনোদিন এত পথ হাঁটছে? এখন তারা কেমনে অন্য জায়গায় যাবে? মালপত্র নয় আমরা দিয়ে আসলাম, ওনারা কি এত হাঁটতে পারবে? না পারলেও তো পারতে হবে। তাই কোনো কোনো হিন্দু ব্যবসায়ী পরিবার স্থানীয় মানুষ সাথে করে রাতেই নিরাপদ স্থানে সরে যেতে উদ্যত হয়। কেউ কেউ থেকে যায় পরের দিনের অপেক্ষায়। পরদিন ভোরে কমল কিছু মুখে দিয়ে ভাবুক দিয়া মেজপিসির ওখানে যাবার অনুমতি নেয় মার কাছ থেকে।
বিশুদার কাছ থেকে বাইসাইকেলটা চেয়ে নেয়, কিন্তু ছোটে চণ্ডীপুরের দিকে। উদ্দেশ্য বিষ্ণুর সাথে দেখা করা। পথে নামতেই অনেক ধরনের খবর জানতে পারে কমল। চাকি বাড়িতে নাকি কোন ব্যবসায়ী সোনা পুঁতে রেখে গেছে 2 সের। মারোয়ারি পরিবারগুলো নাকি সোনাদানা টাকা পয়সা গ্রামবাসীর হাতে দিয়ে তাদের সহায়তায় দক্ষিণে চলে গেছে ভোর রাতেই। এরকম অনেক খবর বিলি কেটে কেটে কমল এগিয়ে যায়। খালবন্দর পাড়ি দিয়ে গ্রামের ভেতর দিয়ে অনেক ঘুরে ও চণ্ডীপুর যখন পৌঁছল তখন বেলা 11টা। রাস্তার পাশের এক বাড়িতে বিষ্ণুর খোঁজ পাওয়া গেল। দেখা মিলল এক সময়। ওকে দেখে বিষ্ণু হাউমাউ করে কেঁদে ফেলল। কমল ওকে জড়িয়ে ধরল, জানতে চাইল চিরবন্ধুর কথা, শুনতে চাইল শ্রীঅঙ্গন হত্যাকাণ্ডের কথা। বিষ্ণু প্রকৃতিস্থ হয়ে সব বলতে লাগলো একে একে। 21 তারিখে যে ফরিদপুরে মিলিটারি আসছে তা অমরদা 19 তারিখেই পাঠকবাবুর কাছ থেকে জানতে পেরেছেন। আঙিনায় ভক্তাবাস এসে 2-1 দিন থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছিল পাঠকবাবু। এমতাবস্থায় কি করা উচিত কিছুই ঠিক করতে পারছিলেন না অমরদা। প্রিয়দা, বন্ধু কমলদা, প্রকাশদা ও নন্দদার সাথে আলোচনা করে তিনি স্থির করলেন 20 তারিখ ভোরে প্রভুর রক্ষিত দেহ নিয়ে গ্রামের ভেতর দিয়ে 25 মাইল পথ পায়ে হেঁটে মাকচর ইউনিয়নের বাকচর শ্রীঅঙ্গনে পৌঁছাতে হবে। সে মতে মঙ্গলবার ভোরে প্রভুর দেহ একটা কাঠের বাক্সে করে শ্রীঅঙ্গনের দক্ষিণ দিকের গ্রাম দিয়ে কয়েকজন সাধুসহ বাক্সটি বাকচরে পাঠান। কিন্তু বাকচরের একজন প্রভাবশালী ব্যক্তির সামনে অমরদার জীবন নিরাপদ ছিল না বলে গোপনে সুধন্য মহন্তকে পাঠালেন বাকচরে। রাতে ওদের আচরণ লক্ষ্য করে অমরদাকে সাবধান করা যায়। পরে অমরদা কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে সন্তর্পণে পা রাখলেন শ্রীঅঙ্গনের পোস্ট অফিসের সামনের রাস্তায়। দেখলেন কজন বিহারী শ্রীঅঙ্গনের উপর কড়া নজর রাখছে আর সাধুদের গতিবিধি লক্ষ্য করছে। অমরদাকে তাদের একজন বলল, অমরদা কোথায় যান? অমরদা তার গতি পরিবর্তন করে বললেন, ভাঙা। সামনে উৎসব, কিছু টাকা পয়সা চাল সংগ্রহের চেষ্টায় আছে। কিন্তু একথায় বিহারীরা খুশি হলো না। অমরদা হাঁটতে হাঁটতে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে পূর্ব খাবাসপুরে এক পণ্ডিত বাবুর বাড়িতে উঠলেন। সেখানে গিয়ে তাকে 21 তারিখের আশু বিপদের কথা জানালেন এবং নিরাপদে সরে পড়তে বলে একটা রিকশায় কাপড় জড়িয়ে বাকচরের উদ্দেশ্যে ছোটেন। শ্রীঅঙ্গনের কাছে আসতেই বিহারীরা রিকশা আরোহীর পরিচয় জানতে চাইলে রিকশাওয়ালা জানায় মিয়াবাড়ির লোক। বিহারীরা কিছু বলে না, রিকশা ধেয়ে চলে। সাধুরা দুপুরের আগেই প্রভুর দেহ নিয়ে বাকচরে পৌঁছে। অমরদা পৌঁছলেন সন্ধ্যার কিছু আগে। তিনি সেখানকার সেবায়িতকে সংক্ষেপে বাক্সটি ফুল জল দিয়ে পূজা করতে বলেন। এমন সময় রাখাল নামের এক ভক্ত ছুটে এসে জানায় যে মোল্লা সাহেবের লোকজন অমরদার আগমন টের পেয়ে গেছে। অমরদা সাধুদের আশু বিপদের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে আমি যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, তোমরা প্রভুর দেহ নিয়ে পরিস্থিতি বুঝে গ্রামের ভেতর দিয়ে যশোর রোড এবং রেলপথের মাঝ দিয়ে কলকাতার উদ্দেশ্যে ছুটবে। বেঁচে থাকলে সেখানেই দেখা হবে। পরে অমরদা হাটগোবিন্দপুরে রাত্রি যাপন করলেন। পরদিন ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রওনা দিলেন ফরিদপুরের উদ্দেশ্যে। পথিমধ্যে বন্ধু কমলদা ও ক্ষিতিবন্ধুদা গ্রামের দিকে ছুটছে শহর মৃতের পুরী। শ্রীঅঙ্গনের সাধুরা কীর্তন চালিয়ে যাচ্ছে বলেও তারা জানান। অমরদা বন্ধু কমলদা ও ক্ষিতিবন্ধুদাকে নিয়ে দুটা রিকশায় করে আঙিনার দিকে ছুটলেন। সেখানে পৌঁছে বেলা 10টা 30 দিকে অমরদা শ্রীঅঙ্গন মঠের চূড়ায় উঠলেন। দেখলেন গোয়ালন্দ খানখানাপুর এলাকায় কিছু কিছু বাড়িতে দাও দাও করে জ্বলছে আগুন। তিনি নিচে নেমে এসে সাধুদের জড়ো করলেন একত্রে। তারপর বললেন, মৃত্যু অনিবার্য, তোমরা যার যার মতো পালাও।
এখানে থাকলে কেউই প্রাণে বাঁচবে না। বেশিরভাগ সাধুর বক্তব্য ছিল, মৃত্যু থাকলে এখানেই মরব। প্রভুর শ্রীধাম শ্রীঅঙ্গন ছেড়ে যাব কোথায়? প্রভু মৃত্যু রাখলে ঠেকাবে কার সাধ্য? অমরদা তাদের উপর প্রভাব খাটালেন না। বন্ধু কমলদা ৩-৪ জন সঙ্গী সহ কানাইপুরের ভেতর দিয়ে বাগচরের উদ্দেশ্যে রওনা হলেন। এমন সময়ে আসেন চিরবন্ধু ব্রহ্মচারী। তাকে দেখেই অমরদা তার বোনদের সাথে পালানোর পরামর্শ দেন, কিন্তু সে পালাতে নারাজ। তখন অমরদা সকলের উদ্দেশ্যে বলেন, যারা মৃত্যু অনিবার্য জেনেও এখানে থাকতে চাইছো, তারা একত্রে মন্দিরের ভেতরে গিয়ে প্রভুর নাম কীর্তন করতে থাকে। তার কথায় 11 জন সাধু মন্দিরে ঢোকে। অমরদা এবং আমিও তাদের সাথে মন্দিরে অবস্থান নিই। তারপর দরজা ভালোভাবে বন্ধ করে দিই। 2-1টি জানালা বাইরের পরিবেশ দেখার জন্য খুলে রেখে অন্যগুলোও বন্ধ করে দিই। বেলা 2:30টার দিকে রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় শেলিংয়ের শব্দ শোনা গেল, সাথে গুলি। সরবর সরবর করে গাছের পাতার ভেতর দিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে। শেলগুলো শহরের দিকে পড়ছে বলে অনুমান করলাম। তখন আমাদের কীর্তনে কেমন যেন বিচলিত ভাব ফুটে উঠল। এমন সময় পূর্বের জানালা পথের মাথায় সাদা ফিতা ও হাতে ধারালো অস্ত্রধারী কজন বিহারী আমাদের কীর্তন বন্ধ করতে বলল। কিন্তু আমরা কীর্তন থামালাম না। উপর্যুপরি ধমক দেওয়া হলো আমাদের কীর্তন থামানোর জন্য। তাদের হাতের ধারালো অস্ত্র দেখে আমরা ভাবলাম আমাদের মৃত্যু আসন্ন। একজন বিহারী অমরদাকে ডাকল। অমরদা দরজা খুলে বেরিয়ে গেলেন। বললেন, কি চাও তোমরা? অমরদা, পেছনে হরিবলদা, আমি, সুকুমার দাও বেরিয়ে গেলাম। বিহারীরা কীর্তন বন্ধ করতে বলল। অমরদা বললেন, দেখো, তোমাদের জন্মের আগে থেকে এখানে রাত্রি দিন কীর্তন চলছে। এ কীর্তন চলবে। মন্দিরের ভেতর উচ্চকণ্ঠে কীর্তন চলতে থাকে। অমরদা সহ আমরা 4 জন হাত মুখে জল দিতে পুকুরের দিকে এগিয়ে যাই। হাত মুখ ধুয়ে কেবল উপরে উঠতে যাচ্ছি, এমন সময় দেখি শ্রীঅঙ্গন পোস্ট অফিসের সামনে দিয়ে আমাদের দিকে ছুটে আসছে একটি সাজোয়া যান। আরো কয়েকটি ছুটে যাচ্ছে শহর অভিমুখে। কিছু বোঝার আগেই অমরদা সেদিকে এগিয়ে যাচ্ছিল। আমি তার গলায় আমার পরনের কাপড়ের আঁচল পেঁচিয়ে তাকে ফেলে দিলাম মাটিতে। তারপর সর্বশক্তি নিয়োগ করে তাকে টেনে নিয়ে যাই পুকুরের পূর্ব পারে। অমরদা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। ততক্ষণে শ্রীঅঙ্গন মন্দিরের সামনে এসে গেছে সাজোয়া গাড়ি। আমরা উপর হয়ে পড়ে রইলাম সেখানে, আর উপলব্ধি করতে লাগলাম পরবর্তী ঘটনাগুলো। 4 জন মিলিটারি মন্দিরের ভেতর থেকে 9 জন সাধুকে টেনে হিঁচড়ে নিয়ে আসে মন্দির সংলগ্ন চালতে গাছের নিচে। একজন মিলিটারি সেখানে আগে থেকেই পজিশন নিয়ে দাঁড়ানো ছিল। সাধুদের সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। তারপর গুলির শব্দ হলো। ধ্বনি হলো, জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি। কিছুক্ষণ পর পর একটি একটি করে 12টি গুলির শব্দ শোনা গেল। আর্তনাদ করে আকাশ পাতাল আন্দোলিত করে ধুলোয় লুটিয়ে পড়লেন ব্রহ্মচারীরা। আর প্রথমবারের মতো থেমে গেল কীর্তন। হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকি টপতন। সন্ধ্যা যখন নামলো তখন সব শেষ। শ্রীঅঙ্গনের পোষা 8টি কুকুর তখন চিৎকার করে তাদের আহাজারি প্রকাশ করতে থাকলো। ছুটে আসেন হরিবলদা। কুকুরগুলো তাকে বারবার লাশগুলোর কাছে নিয়ে যাবার জন্য ব্যাকুলতা প্রকাশ করছিল। হরিবলদা ভয়ে ভয়ে এগিয়ে গেলেন ওদিকে। সচক্ষে দেখলেন স্বজনদের, কীর্তনব্রত ব্রহ্মচারী, কানাই বন্ধু ব্রহ্মচারী, নিদান বন্ধু ব্রহ্মচারী, ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী, চিরবন্ধু ব্রহ্মচারী,
বন্ধু দাস ব্রহ্মচারী, গৌরবন্ধু ব্রহ্মচারী ও রবিবন্ধু ব্রহ্মচারী। রক্তে একাকার চালতে তলা। রবিদার প্রাণ তখনও যায়নি। তার মুখে গুলি লেগে জিহ্বা বেরিয়ে এসেছিল। টিপ্পির করে নড়ছিল জিহ্বা। অথচ ভাগ্যক্রমে নন্দসাধু এরই ফাঁকে নিচের একটি প্রকোষ্ঠের সিলিংয়ে আত্মগোপন করে প্রাণে বেঁচে যান। তারপর জীবিতরা কয়েক ভাগে সরে পড়লাম দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে, কারণ সন্ধ্যার পর আবারও মিলিটারিরা ঢুকতে পারে বলে আশঙ্কা করলাম। আমি আর অমরদা চেয়ারম্যান আনসার মোল্লার বাড়িতে ছুটলাম। বিহারি কলোনি পার হয়ে যাবার সময় ওদের বাড়িতে কোনো পুরুষ লোকের খোঁজ পেলাম না, শুধু মেয়েরা। তাদের কেউ কেউ অমরদাকে দেখে খবর জানতে চাইল, কেউ কেউ আমাকে দেখিয়ে তাদের কোকা দৃষ্টির ইঙ্গিতে দিচ্ছিল। অমরদা আমাকে আড়াল করে এগিয়ে গেল চেয়ারম্যান বাড়ির দিকে। তার উঠোনে পা দিতেই দেখতে পেলাম দিলুকে। ওর কাছে চেয়ারম্যান সাহেবের খোঁজ জানতে চাইলে ও বলল ঘরে। অমরদা আমাকে উঠোনে দাঁড় করিয়ে ঘরের দিকে ছুটতেই দেখলেন চেয়ারম্যান সাহেব লাঠি হাতে এগিয়ে আসছেন। রুগ্ন শরীরে তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। তিনি অমরদার মুখের কথা শুনলেন এবং অনতিবিলম্বে পালিয়ে যেতে পরামর্শ দেন। তবে যাবার আগে ইসমাইল মাতব্বরের বাড়ি হয়ে যেতে বললেন। আমরা ইসমাইল মাতব্বরের বাড়ির উঠোনে এক কোণে একটা হারিকেন ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। এগিয়ে যেতেই হেরিকেনের আলো আধারিতে দেখলাম গ্রামের বেশ কিছু মানুষ দলা পাকিয়ে বসে আছে। ইসমাইল মাতব্বরের সাথে অমরদা কথা বললেন। তার কথা শুনে মাতব্বর সাহেব তৎক্ষণাৎ আমাদের চকের ভেতর দিয়ে তুলাগ্রাম পালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পথ দেখিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গীও দিয়ে দেন। আমরা চক পাড়ি দিয়ে সে রাতে তুলাগ্রাম থেকে ভোরে চণ্ডীপুর চলে আসি। পরে হরিবলদার সাথে দেখা হলে জানলাম উনি সেই রাতে শ্রীঅঙ্গনেই ছিলেন। সন্ধ্যার পর নাকি আবারও মিলিটারির গাড়ি শ্রীঅঙ্গনে ঢোকে। মিলিটারিরা অনুসন্ধানী দৃষ্টিতে সমস্ত শ্রীঅঙ্গনের ভেতর বাইর সার্চ লাইটের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। তখন হরিবলদা ছিল বড় ব্রাউলিয়া ফুল গাছের ঝোপের ভেতর। পরদিন ভোরে নাকি মিউনিসিপ্যালিটির ট্রাক এসে লাশগুলো তুলে নিয়ে যায়। তখনও রবিবন্ধুদার দেহে প্রাণ ছিল। কলোনি পাড়ার বলাই নাকি লাশটি নামিয়ে রেখেছিল, কিন্তু কিছুক্ষণের ভেতর সেও মারা যায়।